বাসায় যতজনের সাথে কথা বলেছি মেক্সিমামই আসলে ডিসকারেজ করেছে। বলছে যে, "না, চাকরি ছেড়ো না।" এরপরে হঠাৎ করে মনে হইলো যে যেহেতু আমাকে ট্রেনিং করতে হবে, ট্রেনিং করতে হলে তো আমাকে আসলে ফ্রিল্যান্সিং টাও একটু শিখতে হবে বা ফ্রিল্যান্সিং এ মার্কেট প্লেস গুলোতে আসলে আমাকে অ্যাক্টিভ হতে হবে। আপনারা যারা আমার Facebook এ আছেন তারা হয়তো কিছুদিন আগে দেখেছেন যে আমি বাংলালিংকে চাকরিটা ছেড়ে দিয়েছি। অর্থাৎ একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশনের একটা চাকরি ছেড়ে দিয়েছি। অনেকে অনেক অবাক হয়েছেন, অনেকে অনেক মেসেজ দিয়েছেন যে, "ভাই কেন চাকরিটা ছেড়ে দিয়েছেন? হোয়াটস ইউর নেক্সট স্টেপ?" সো সেই কিছু বিষয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলব যে why I have left my multinational job অর্থাৎ আমি আমার একটা সোনার হরিণ কেন ছেড়ে দিয়েছি এবং হোয়াটস মাই নেক্সট স্টেপ। সো আমি যদি আপনাদেরকে বলি বাংলাদেশে আসলে একটা মাল্টিন্যাশনাল জব অর্থাৎ এটা যদি হয় টেলকোতে জিপি, রবি বা গ্রামীণফোন এই ধরনের অর্গানাইজেশন বা ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভার, ম্যারিকো এই ধরনের অর্গানাইজেশনে যদি আপনার চাকরি হয় আপনি কিন্তু জানেন যে আপনার যে সেলারিটা সেটা হচ্ছে গিয়ে টপ 1% একটা সেলারিড একটা জব এটা আসলে হয়ে যায়। অর্থাৎ যারা আমরা গ্র্যাজুয়েশনে পড়ালেখা করি, ভার্সিটিতে পড়ালেখা করি আমাদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে এরকম একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করার। আলহামদুলিল্লাহ I was very lucky enough যে আমি এরকম একটা জব ক্র্যাক করতে পেরেছি, হিট করতে পেরেছি। But still after doing my corporate journey, having my corporate journey for almost 8.5 years, I have decided to quit the job. তো আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি বাংলালিংকের চাকরিটা ছেড়ে দিয়েছি যেখানে আমি একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে ছিলাম। কেন আসলে চাকরিটা ছেড়ে দিয়েছি সেটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। এবং আপনারা অনেকেই আছেন যারা আ একটা ফুল টাইম জব করছেন। জবের পাশাপাশি হয়তো কোনো প্যাশন প্রজেক্ট নিয়ে কাজ করছেন, সাইড হাসেল নিয়ে কাজ করছেন এবং প্ল্যান করছেন যে সেই সাইড হাসেলটাকে আপনাদের প্রাইমারি আর্নিং সোর্স হিসেবে কনসিডার করতে বা করা যায় কিনা এবং এখন একটু কনফিউশন এ আছেন, দোটানাতে আছেন, করবেন কিনা সেটা নিয়ে একটু কথা বলবো এবং লেটস হিয়ার মাই স্টোরি ফার্স্ট। ১ম এ কেন আসলে চাকরিটা ছাড়ছি সেটার আগে একটু আমি আমার বিষয়ে বলতে চাই। আমাকে অনেকেই চিনেন, ফাহিম নামে চিনেন। আমার ফুল নেম হচ্ছে ফাহিমুল ইসলাম খান। আচ্ছা আমি ২০১৬ তে রাজশাহী ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি হচ্ছে গিয়ে ২০১৭ তেই দারাজ বাংলাদেশে জয়েন করি। অর্থাৎ আমার গ্র্যাজুয়েশনের পরে আমার একদিনও আসলে আমার লাইফে কোনো ব্রেক আমি পাইনি। যে একটা যে ফ্রিডম যেটা সেটা আসলে পাইনি। ফ্রিডম বলব না আসলে ব্রেক পাইনি। আপনার পড়ালেখা শেষের পরদিনই আসলে পরদিন থেকেই আমার ইন্টার্নশিপ শুরু হয়ে গিয়েছে। সেই যে ২০১৭ ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু সেটা হচ্ছে গিয়ে ২০২৫ এর আগস্ট পর্যন্ত চলেছে। অলমোস্ট ৮.৫ বছরের একটা কর্পোরেট জার্নি। এই দিকটা থেকে আমি আসলে আমাকে খুব লাকি বলি যে আমি আসলে গ্র্যাজুয়েশনের পরপরই যদিও জাহাঙ্গীরনগর আইবিএ থেকে এমবিএ করেছিলাম মার্কেটিং এ। এর পাশাপাশি আসলে যেটা হয় যে আমরা যারা ঢাকার বাইরের কোনো ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করি তাদের কিন্তু এরকম মাল্টিন্যাশনাল কোনো অর্গানাইজেশনের ব্র্যান্ড বা মার্কেটিং এর রোলে আসাটা একটু ডিফিকাল্ট। বাট আই ওয়াজ ভেরি লাকি এনাফ লাকি বলব, হার্ড ওয়ার্ক বলব না। আই ওয়াজ ভেরি লাকি এনাফ যে I could have cracked that position এবং অলমোস্ট বাংলালিংকে ৩.৫ বছরের মতো ৩ বছর ২ মাসের মতো জব করেছি। জব করার পরে I have decided to pursue my own passion. এখন কথা হচ্ছে আসলে কিভাবে কেন এত বড় রিস্কটা নিলাম? এই রিস্কটা নেওয়ার আগে ডেফিনিটলি আমিও অনেক বেশি চিন্তা করেছি। আমার মাথাতেও অনেক দিন ধরে আমার এটা কনফিউজ ছিলাম যে whether I should take this decision or not. বাসায় যতজনের সাথে কথা বলেছি মেক্সিমামই আসলে ডিসকারেজ করেছে। বলছে যে, "না, চাকরি ছেড়ো না। কিপ কন্টিনিউইং ইউর জব।" যেটা আসলে নরমাল স্বাভাবিকভাবেই কোনো প্যারেন্টসই চাবে না, বলবে না যে "গো পারসিউ ইউর ড্রিম।" আ সো মেক্সিমামই আসলে একটু ডিসকারেজ করেছিল। যেটা হচ্ছে যে আমি একটু বলি যে আমি যখন চাকরিটা ছাড়ার চিন্তা করি, কেন আসলে চাকরিটা ছাড়ার চিন্তা করি অ্যান্ড হোয়াট ওয়াজ মাই ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক সেটা নিয়ে একটু ডিসকাস করি। আমি আ যেহেতু ডিজিটাল মার্কেটিং আমার ক্যারিয়ারের একদম শুরু থেকে ডিজিটাল মার্কেটিং এ কাজ করতাম। ডিজিটাল মার্কেটিং না আমার কাছে খুব প্যাশন ছিল একটা। এটা আমার কাছে এরকম কখনোই ছিল না যে আমি জোর করে ডিজিটাল মার্কেটিং কাজ করতাম বা চাকরি আমার ভালো লাগতো না বা আমার চাকরি এনজয় করতাম না। কারণ এনজয় করতাম বিকজ আমি যে ফিল্ডটা নিয়ে কাজ করতেছি ওটা আমার আসলে খুবই একটা প্যাশনের একটা জায়গা। খুবই পছন্দের একটা জায়গা। আমরা যখন ধরেন যে ২০১৬ তে ক্যারিয়ার শুরু করি, ওই সময় কিন্তু এত ডিজিটাল মার্কেটিং এর মেন্টর ছিল না, এত ডিজিটাল মার্কেটিং গুরুস ছিল না, এত ডিজিটাল মার্কেটিং কোর্সেস ছিল না। আমার এখনো মনে আছে যে আপনার হচ্ছে গিয়ে এই lookalike অডিয়েন্স এটা বুঝতে আমার ২-৩ মাস হচ্ছে রিসার্চ করা লাগছে। রিসার্চ করে আমি বুঝতে পারছি যে এই lookalike অডিয়েন্সটা কি জিনিস ওই সময়। আর এখন আপনার তো চারপাশে এত রিসোর্স, এত সুন্দর করে কনটেন্ট যে ডিজিটাল মার্কেটিং শেখাটা তো ডিফিকাল্ট কিছু না। সো যেহেতু ওই সময় অনেক থেকে ভুল করে শিখে অলমোস্ট ২০২৫ পর্যন্ত এসেছি। ৮.৫ বছরের একটা এক্সপেরিয়েন্স। সো ডিজিটাল মার্কেটিংটা আসলে আমার একটা প্যাশনের একটা জায়গা। ভালো পারি। ভালো বুঝি। মানে চেষ্টা করি শিখার উপরে থাকতে। সো পরে ডিসাইড করলাম যেহেতু আসলে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড আসলে এত বেশি, এত বাড়ছে। ২০২৩ এর অক্টোবরে এসে ডিসাইড করলাম যে না, I will start sharing contents on digital marketing.
চিন্তা করলাম ১ম একটু হেজিটেট ফিল করলাম যে চ্যানেল খুলবো, মানুষজন কি বলবে? যে এই আসছে শিখাইতে। সো এরপরও মানুষ কি ভাবলো ওটা নিয়ে চিন্তা না করে ২০২৩ এর অক্টোবরে অক্টোবরে বা নভেম্বরে I started my YouTube চ্যানেল। ১ম দিকে কনটেন্ট যা তা ছিল, খুবই বাজে ছিল। এখন দেখলে নিজের কাছেই লজ্জা লাগে। বাট স্টিল শুরুটা তো কোথাও না করতে হবে। তো শুরুটা করেছি। শুরুটা করার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ শুরুতেই কেউ গালিগালাজ করতেছে না। কেউ মানে উল্টাপাল্টা কথা বলতেছে না। সবাই দেখলাম অনেকেই অফিসের যারা ছিল, কলিগ যারা ছিল তারা শেয়ার করছে, অ্যাপ্রিশিয়েট করছে। পিছে হয়তো অনেকে কিছু খারাপ কথা বলতে পারে, হাসাহাসি করতে পারে। স্টিল I didn't care। শুরু করলাম ২০২৩ এর অক্টোবরে। যাচ্ছে ২-৩ মাস পরে ৫,০০০ সাবস্ক্রাইবার, ১০,০০০ সাবস্ক্রাইবার, ২০,০০০ সাবস্ক্রাইবার এরকম করে একটা মোমেন্টাম পাচ্ছি। আমি একটা স্ট্যাটস আমার মাথায় ছিল যে যারা YouTube এর জার্নি শুরু করে তারা কিন্তু আপনার ধরেন 1% চ্যানেল, 1% এরও কম চ্যানেল আসলে এই যে ১,০০০ সাবস্ক্রাইবারের যে মাইলস্টোনটা এবং ৪,০০০ ঘন্টার যে ওয়াচ টাইমটা এটা আসলে পার হতে পারে। অর্থাৎ মেক্সিমামই ফেইল করে যায়। অলমোস্ট 99.95% চ্যানেল আসলে ফেইল করে। সেখান থেকে যেহেতু আর্লি ট্রাকশন টা পেয়েছি, I was lucky enough আমি মনিটাইজেশন টা পেয়ে যাই। পাওয়ার পরে আমার কাছে ক্লিক হওয়া শুরু করল যে না, I need to be regular here। জিনিসটা যদিও ফান করে শুরু করেছিলাম বাট ওয়ান্স I saw this এটা আসলে তখন আর এটা ফান ছিল না। এটা আস্তে এটার পিছনে এফোর্ট দেওয়া শুরু করেছি। ১ম এ হচ্ছে একটা ফোন OnePlus ফোন দিয়েই কনটেন্ট শুট করা শুরু করলাম। সো কিছুদিন যাওয়ার পরে যে জিনিসটা আমার সবচাইতে ভালো লেগেছিল, মানে আমি যখন ২, ৩ টা ৫ টা ১০ টা ভিডিও দেওয়ার পরেই বেশ কিছু কমেন্ট পাওয়া শুরু করলাম। মানুষজনের কমেন্ট গুলো ছিল যে এরকম যে, "ভাইয়া আপনার বুঝানোর স্টাইল আমার খুবই পছন্দ। আপনি অনেক সাবলীল ভাষায় কথা বলেন।" এই যে এই ২ টা টার্ম বুঝানোর স্টাইল খুবই পছন্দ এবং সাবলীল ভাষায় অনেক কথা বলেন। আমি ফার্স্ট এ ভেবেছিলাম যে এটা হয়তো কোনো ওয়ার্কস বা হয়তো এমনি ১-২ জন বলেছে। বেশ কিছু ভিডিও দেওয়ার পরে দেখছি যে মানুষজন এই জিনিসটাকে অনেক বেশি বারবার বলছে যে, "ভাই আপনার বুঝানোর স্টাইল আমার অনেক পছন্দ।" দেন I রিয়ালাইজ আমি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো ওগুলো আরেকটু গো থ্রু করলাম। গো থ্রু করে একটু নিজেকে রিসার্চ করলাম। করে দেখলাম যে মানুষজন আমার এই টিচিংটা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করছে। আমি যেভাবে কথা বলছি, আমি যেভাবে বুঝাচ্ছি এটা দেখে অনেকেই পছন্দ করছে, অনেক অ্যাপ্রিশিয়েট করছে। আ এরপরে যেটা আস্তে যখন যত আরো ভিডিও বানানো শুরু করলাম ৫০ টা ভিডিও, ৬০ টা ভিডিও বানানো হয়ে গেল। ওদিক থেকে যখন একটা ফুল কোর্সের রেকর্ডিং হয়ে গেল, যেটা অলমোস্ট প্রায় ৩২-৪০ ঘন্টার, তখন আসলে টিচিং স্টাইলটা কথা বলার স্টাইল, বুঝানোর ক্ষমতাটা আরো বৃদ্ধি পাইল। দেন I রিয়ালাইজ যে দিস ক্যান বি ওয়ান অফ মাই গ্রেটেস্ট স্ট্রেংথ। সো শিখাইতে বুঝাইতে যেহেতু ভালো পারতেছি, সো আমার মাথায় হিট করল যে why don't I pursue my strength and my passion? My strength কথা বলা বা প্রেজেন্টেশন বা টিচিং এবং স্ট্রেংথ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। Why don't I combine these 2? সো আমি পরবর্তীতে যেটা ডিসাইড করলাম যে আমি হচ্ছে গিয়ে ২০২৪ এর অক্টোবরে I have decided যে না, আমি এই টিচিংটাকে I will pursue this as my main career। আমার টিচিং আমি জানি না এটাতে টাকা-পয়সা কেমন আসবে না আসবে। বাট যেহেতু পড়াতে খুব ভালো লাগে, কথা মানুষজন ভালো বুঝছে, অ্যাপ্রিসিয়েশন টা পাচ্ছি। I will pursue teaching as my main career। এরপরে যেটা হচ্ছে তখনও তো আসলে চাকরি ছাড়া যায় না। কারণ একটা ধরেন যে YouTube কনটেন্ট থেকে কতই বা টাকা আসে। It was not even the 1/3 of the salary that I was getting। এরপরে কনটেন্ট বানাতে যেটা হলো টুকটাক কিছু ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে। সবচাইতে টার্নিং পয়েন্ট যেটা ছিল, বাংলাদেশের কিছু ব্র্যান্ডের কনসালটেন্সি হিসেবে কাজ করেছি। কমার্স বলেন, ছোট বিজনেস বলেন, কনসালটেন্সি হিসেবে কাজ করেছি। এবং কনসালটেন্সিতে যেটা দেখা যাচ্ছে যে প্রায় অলমোস্ট ২০-২৫ টার মতো ক্লায়েন্ট হয়ে গিয়েছে। ক্লায়েন্ট হ্যান্ডেল করে ফেলেছি। যাদেরকে আমি ওয়ান টাইম কনসালটেন্সি দিচ্ছিলাম। যে একটা ২ ঘন্টার একটা সেশন বা ৩ ঘন্টার একটা সেশন। দেখলাম যে ওখান থেকে একটা মোটা একটা ভালো একটা আর্নিং চলে আসতেছে। পরবর্তীতে ওই কনসালটেন্সি থেকে ৩ জন ক্লায়েন্ট, আমি নামগুলো বলছি না ক্লায়েন্টের, ৩ টা ব্র্যান্ড আমাকে তাদের এজ এ কনসালট্যান্ট এবং হচ্ছে গিয়ে রিটেইনার হিসেবে তারা হায়ার করে নিল। তাদের সাথে এখন আমি বর্তমানে মান্থলি রিটেইনার বেসিস এ কাজ করছি। তখন একটা কনফিডেন্স আসলো যে না, যেহেতু ৩ জনের সাথে কাজ করছি আমার অলমোস্ট সেলারির কাছাকাছি একটা অ্যামাউন্ট ওখান থেকে ৩ টা ক্লায়েন্ট থেকে চলে আসছে। নাও I should pursue my passion। এরপরে কাজ করতে যেটা হলো এরপর কি করছি তাহলে আমি হচ্ছে গিয়ে YouTube এ কনটেন্ট বানাচ্ছি, আমার টুকটাক কোর্সেস এ কাজ করছি আর লোকাল ক্লায়েন্টের কনসালটেন্সি এবং রিটেইনার ফি দেখছি। এরপরে হঠাৎ করে মনে হইলো যে যেহেতু আমাকে ট্রেনিং করতে হবে, ট্রেনিং করতে হলে তো আমাকে আসলে ফ্রিল্যান্সিং টাও একটু শিখতে হবে বা ফ্রিল্যান্সিং এ মার্কেট প্লেস গুলোতে আসলে আমাকে অ্যাক্টিভ হতে হবে। দেন I started on Fiverr। Fiverr এ কাজ করা শুরু করলাম। খুব বেশি যে কাজ করছি তা না। আপনার হচ্ছে গিয়ে আমার জাস্ট ক্লায়েন্ট ছিল ৩ টা। ৩ টা ক্লায়েন্টেরই আমি ৮ টা কাজ করছি। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ওই ৩ টা ক্লায়েন্টের মধ্যে একটা ক্লায়েন্ট ইস আ ফাউন্ডার অফ আ এজেন্সি বেসড ইন ইউকে। মানে ইউকের একটা এজেন্সির ফাউন্ডার। তো তার সাথে যখন আমার ২-৩ টা ৩-৪ বার রিকারিং প্রজেক্টে কাজ হলো, এরপরে হি অফারড মি
টু ওয়ার্ক অ্যাজ আ ফুল টাইম। ফুল টাইম মানে কি তাদের যে তারা হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ এজেন্সি ছিল এবং ক্রিয়েটিভ সার্ভিস দিত। তারা আমাকে বলল যে তাদের পারফরম্যান্স মার্কেটিং লিড হিসেবে জয়েন করার জন্য। সো আই এগ্রিড। তাদের সাথে আমার এখন মান্থলি রিটেনার বেসিসে কাজ হয়। সবকিছু যখন সেটআপ হয়ে গেল, তখন দেখলাম যে আমার মোটামুটি সেলারিটা টাচ করে যাচ্ছে। সো সেলারিটা যখন টাচ করে যাচ্ছে, আপনার ২০২৫ এর এটা হচ্ছে গিয়ে ২০২৪ এর নভেম্বর ডিসেম্বরের দিকে, ২৪ এর নভেম্বর ডিসেম্বর দিকে ২০২৫ এ আমি এই ট্রেনিংটা আরেকটু সিরিয়াসলি নেওয়া শুরু করলাম। কিছু প্রি রেকর্ডেড কোর্সেস আনলাম। দেখলাম যে না, নাও আই এম সারপাসিং মাই সেলারি। আমার সেলারিটা সারপাস হয়ে যাচ্ছে। দেন আফটার ইন এপ্রিল 2025 আমি ডিসাইড করলাম যে আমি আসলে চাকরিটা ছেড়ে দিব। আমি হচ্ছে গিয়ে বাসায় জানাইনি। বাসায় কাউকেই আসলে জানানো হয় নাই। আমি ডিরেক্টলি আমার বসকেই জানাই। বসকে জানানোর পরে বস যেটা বলছে, বস ফার্স্ট এ হচ্ছে গিয়ে বিশ্বাস করে নাই যে আমার এই প্ল্যান বিশ্বাস করে নাই। পরে উনাকে বুঝিয়ে বলার পরে শি রিয়ালি অ্যাপ্রিশিয়েটেড আ লট। মানে আমাকে খুবই এম্পাওয়ার করেছে, বলছে গো ফর ইট। আমি তখনও বাসায় জানাইনি। বাসায় আসলে আমার নোটিস পিরিয়ড এর ৩ দিন আগ পর্যন্ত কেউ জানতো না বাসায়। সো আমি বাসায় পুরা জিনিসটা হাইড করেছি। হাইড করার পরে যেটা হয়েছে যে বাসায় আমার শুধু ওয়াইফ জানতো আর আমার বোন জানতো। ও প্যারেন্টস তো জানেই না। প্যারেন্টস আব্বু জানলে আমাকে মারতো, বাসা থেকে বেরও করে দিতে পারত। কারণ আমি আসলে একটা অপরচুনিটি খুঁজছিলাম জিনিসটাকে একটু বুঝিয়ে বলার জন্য আরকি। সো বাসায় জানে না। এরপরে যেটা হচ্ছে যখন চাকরিটা নোটিস পিরিয়ডে থাকার আগেই জানুয়ারিতে ২০২৫ এর জানুয়ারি থেকে যেহেতু আমি এডটেক নিয়ে কাজ করছি, আমার যে এডটেক প্ল্যাটফর্মটা আছে মাস্টারিং ডিজিটাল, সেটা নিয়ে আমি কাজ করছি। আমার সাথে আলহামদুলিল্লাহ ৫ জনের একটা টিম কাজ করে। সো আমি নামগুলো আসলে আজকে মেনশন করব। সো দে আর দ্য রিজন যেই কারণে আমি আসলে এই রিস্কটা নেওয়ার সাহস পেয়েছি। যেহেতু আমার এই যেই টিমের সাথে আমি কাজ করছি, আমার মাস্টারিং ডিজিটাল এর যে টিম, এরাই আসলে আমাকে সাহসটা দিয়েছে। মানে otherwise I would have not taken this risk of leaving a multinational job. So few name I would definitely like to mention. Sifat, he is working as my co-mentor. হাসি আছে, she supported me a lot. আমার জার্নির একদম শুরু থেকে ছিল। এরপর শোয়েব আছে, মাই ভিডিও এডিটর। এরপর মাঝখানে আমার সাথে বেশ কিছুদিন কাজ করছে সোহানা নামের একটা আপু। এখন আমার সাথে আবির নামে একটা কুয়েটের একটা ছেলে কাজ করছে। So they are the reason I have decided to take this risk এবং চাকরি থাকা অবস্থাতেই আসলে I could have managed multiple earning sources. আমার YouTube monetization is one of them. আমার ট্রেনিং is one of them. আমার কোর্সেস is one of them. আমার কনসালটেন্সি is one of them. আমার সার্ভিস যেটা বলছিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস এবং বাইরের ক্লায়েন্টদের যে সার্ভিস, that is one of them. এর বাইরে আমি আসলে কর্পোরেট ট্রেনিং এও ইনভলভ। আমি ব্র্যাক এর সাথে কাজ করছি, ব্র্যাক ইউনিভার্সিটির সাথে কাজ করছি, ডেফোডিল ইউনিভার্সিটির সাথে কাজ করছি। এছাড়া বেশ কিছু কর্পোরেট ট্রেনিং নিয়ে কাজ করছি। সো আলহামদুলিল্লাহ 6-7 আর্নিং সোর্স আসলে জেনারেট হয়ে গিয়েছে। এরপরে আমি চাকরিটা আসলে ছেড়েছি। এখন আপনাদের আসলে অনেকেরই প্রশ্ন যে আমি কি চাকরিটা ছাড়বো কিনা? আপনার চাকরিটাকে আপনি ছাড়বেন কিনা? আমি আপনাকে একটা রিজন ডেফিনিটলি বলব যে এই জিনিসটা চাকরি ছাড়ার জিনিসটা আসলে ইমোশনালি থেকে বেশি আসলে লজিক্যালি নিতে হয়। আপনি ইমোশনালি চিন্তা করে চাকরিটা ছাড়তে পারবেন না। আপনি যদি দেখেন যে আপনার একটা পটেনশিয়াল আছে, কিছু একটা করছেন, আপনার এট লিস্ট আপনার চাকরির 50% অফ দা ইনকাম জেনারেট হচ্ছে আপনার সাইড হাসেল থেকে বা কোনো বিজনেস থেকে। 50% বা 60% জেনারেট হচ্ছে এবং এটার গ্রো করার পটেনশিয়াল আছে এবং আপনার হচ্ছে গিয়ে একটা ইমার্জেন্সি ব্যালেন্স আছে যেটা দিয়ে আপনি ২ থেকে ৩ বছর নিজেকে সামলায় নিতে পারবেন। ওরকম যদি ইমার্জেন্সি ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি আসলে চাকরিটা কুইট করে এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করতে পারেন। আমার এক্স বস শাতিল ভাই আমাকে একটা কথা আসলে বলেছিল এবং এই কথাটা আমার আসলে খুব মাথায় আমার লেগেছে এবং I took it very seriously, যেটা হচ্ছে যে কখনো আপনি ২ টা নৌকায় পা দিয়ে একসাথে চলতে পারবেন না। সো আমি যেহেতু যখন আমার বিজনেসটা, আমার আদার সার্ভিস গুলো গ্রো করতে যাচ্ছিলাম, আমার অফিসের যে প্রায়োরিটিটা ওটা ডেফিনিটলি হচ্ছে গিয়ে একটু ঘাটতি পড়ছিল। আমার নিজের কাছে জিনিসটাকে হচ্ছে গিয়ে কেমন জানি লাগছিল যে আমি এখানে ফোকাস করতে গিয়ে আমার ওই ফোকাসটা সরে যাচ্ছে। আবার যখন অফিসে বেশি ফোকাস করছি তখন আমার এই সাইডের ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে। সো দেন আই ডিসাইডেড যে আসলে ২ নৌকায় পা দিয়ে চলা যাবে না। আমাকে আসলে একটাই চুজ করতে হবে, সেটাই আসলে ভালো করে করতে হবে। এবং আমার টিম আমার সময় আসলে এক্সপেক্ট করে। তারা আমাকে বারবারই বলে যে, "ভাই আপনার কাছে তো আমরা কোনো সময়ই পাই না। আপনি আমাদের একটু টাইম দেন, একটু গ্রুম করেন।" সো জিনিসটা আমার আসলে একটু খারাপই লাগতো যে আমি অফিস করছি, তারা আমার হয়ে কাজ করছে। I don't get to spend any time with them. তাদেরকে মেন্টরিং টিপ বা গ্রুমিং করতে পারছি না। সো they were also a good reason যে আমি আসলে চাকরিটা ছাড়ি। আর নেক্সট গোল যেটা হচ্ছে আমি আসলে বিগ কোনো এজেন্সিতে মুভ করব না। আমি হচ্ছে গিয়ে নিজের এই যে সেক্টর গুলো বললাম সেটাতেই থাকবো।
I am trying up to work on a boutique agency style. Boutique agency বলতে আমার সাথে একটা ধরেন ৫ জনের টিম আছে, হয়তো ৬-৭ জনেরই একটা টিম থাকবে। I will make that team the best team in Bangladesh. যাদেরকে আমি নিজে হ্যান্ড পিক করেছি, তারা আমার কোর্সের স্টুডেন্ট ছিল, তাদেরকে আমি গ্রুম আপ করব। I will make them the best resource in Bangladesh এবং বেস্ট ডিজিটাল মার্কেটিং রিসোর্সেস ইন বাংলাদেশ। এবং আমি যেটা করব, আমি কখনোই আসলে হাজারটা ক্লায়েন্টের সাথে কাজ করব না, খুচরা কাজ করব না। যাদের সাথে কাজ করি একদম সিরিয়াসলি কাজ করব, বুটিক এজেন্সি স্টাইলে কাজ করব এবং যতগুলা ক্লায়েন্টের সাথে আমি কাজ করব প্রত্যেকের বিজনেসে আমি ইনভলভ হব। প্রত্যেকের বিজনেস নিয়ে আমি কাজ করব এবং আমার যে স্পেশালাইজড যে টিমটা থাকবে, ফোর্সটা থাকবে, সেখান থেকে হ্যান্ড পিক রিসোর্স গুলা বিভিন্ন সার্ভিসে বা বিভিন্ন ক্লায়েন্টের সাথে এনগেজ হবে। সো দ্যাটস মাই প্ল্যান এবং আমার মেইন টার্গেটটা আসলে ইন্টারন্যাশনাল মার্কেটেই বেশি কাজ করার ইচ্ছা, যেহেতু এখন অনেক বেশি লিড পাচ্ছি। সো এটাই দ্যাটস মাই স্টোরি, মাই জার্নি। দোয়া করবেন সবাই আমার জন্য। খুব রিসেন্টলি হয়তো ভিডিওটা পাবলিশ হতে হয়তো ১ লাখ সাবস্ক্রাইবার হয়তো হয়ে গিয়েছে বা হয়ে যাবে। যেন শুরুতে যেমন ছিলাম যে শিখানোর প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা যেন অলওয়েজ থাকে। যেমন অলওয়েজ আপনাদের সাপোর্ট হয়ে থাকতে পারি। কখনোই যেন লোভ লালসায় না পড়ে ওই স্ক্যাম বা হচ্ছে গিয়ে ওই আপনাদের কখনোই যেন মনের মধ্যে লোভ লালসাটা না আসে। I pray for me so that I can always stay humble, যেমন পা যেন অলওয়েজ মাটিতে থাকে এবং দোয়া করেন যে যেই স্বপ্নটা নিয়ে জার্নিটা শুরু করেছি, এই স্বপ্নটা যেন ধরে রাখতে পারি। সো see you in another video. This was Fahim Islam Khan Rafi talking with you for the last few minutes. দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। Till then, goodbye.